কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স কীভাবে এলো তার একটি ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। একটি চ্যানেল আছে যার নাম শুভদীপ বর্মন, বানানটা খেয়াল করবে, SUBHODEEP, শুভদীপ বর্মন। এই চ্যানেলটিতে গিয়ে দেখবে একটি ভিডিও আছে, হাউ কোয়ান্টাম মেকানিক্স was born. স্টেপ বাই স্টেপ এটা গল্পের মাধ্যমে বলা আছে কীভাবে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হলো, ধীরে ধীরে কীভাবে কোয়ান্টাম মেকানিক্স বেড়ে উঠলো সেটা বলা আছে। তাই সেই বিষয়টি আর এখানে রিপিট করছি না, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আমি শুরু করছি ডে ব্রয়ের হাইপোথিসিস দিয়ে। তার আগে এই লেখাগুলোকে মুছে দিই। আচ্ছা, ডে ব্রয়ের হাইপোথিসিস, বিজ্ঞানী লুই ডে ব্রয়। ডে ব্রয় বা দ্য ব্রয়, অনেকে ডি ব্রগলি বলে। সেই বিজ্ঞানী লুই ডে ব্রয় ইনি 1923 সালে বলেছিলেন, শুধু যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণিকা ধর্ম আছে তা কিন্তু নয়। কারণ এই আইডিয়াটি প্রথমে কে দিয়েছিলেন? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। ডে ব্রয়েরও আগে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলেছিলেন, রেডিয়েশন নামক একটি ঘটনা আছে, প্রাকৃতিক ঘটনা। সেই ঘটনাটির ব্যাখ্যা দেওয়ার সময় ম্যাক্স প্লাঙ্ক প্রথম বলেছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে শুধু তরঙ্গ তা নয়, এটা এক প্রকার পার্টিকেলের সমষ্টি। সেই পার্টিকেলটার নাম হচ্ছে ফোটন। ম্যাক্স প্লাঙ্ক প্রথম ফোটন কণিকার ধারণা দেন। তিনি বলেছিলেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে শুধু তরঙ্গ তা নয়, এর সঙ্গে একটি কণাও থাকবে। সেই কণাটির নাম হচ্ছে ফোটন কণিকা। অর্থাৎ আমরা যখন আলোর রিফ্লেকশন বা প্রতিফলন, রিফ্র্যাকশন বা প্রতিসরণ, ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার, ডিফ্র্যাকশন বা অপবর্তন, এইসব ঘটনাগুলি যখন ব্যাখ্যা দিই তখন কিন্তু আমরা আলোকে ওয়েভ বা তরঙ্গ হিসেবে ধরে নিয়েছিলাম। খেয়াল করে দেখবে আমরা এই ধরনের একটা সমীকরণকে ব্যবহার করেছিলাম, a sin ওমেগা টি মাইনাস kx। এটি হলো চল তরঙ্গ, এবং যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু kc তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, c হলো আলোর বেগ, অথবা ওমেগা ভাগ k ইকুয়ালস টু আলোর গতিবেগ। তাহলে এই রকম একটা সমীকরণ নিয়েছিলাম, অর্থাৎ এই ঘটনাগুলির ব্যাখ্যা দেওয়ার সময় আলোকে তরঙ্গ হিসেবে ধরেছিলাম। কিন্তু যখন রেডিয়েশন বা বিকিরণের ঘটনার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলো, তখন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক দেখলেন যে যদি আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিই এবং সেই অনুসারে ব্যাখ্যা করি, তাহলে রেডিয়েশনের ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, উনি ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে না যখন কাউন্টার কোয়েশ্চেন করা হচ্ছে তখন সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারছেন না। তারপরে উনি ধরে নিলেন যে হ্যাঁ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে শুধু তরঙ্গ তা নয়, এটা অসংখ্য ফোটন কণার স্রোত হিসেবে ধরা যেতে পারে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে। রেডিয়েশন বা বিকিরণ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণ। এবার এটা কখন হয়? যখন একটা বস্তুকে উত্তপ্ত করা হবে, হিট দিয়ে উত্তপ্ত করা হলো, তারপরে কি হবে? এটা তাপ ছাড়তে থাকবে, তাপের বিকিরণ ঘটাবে। এই যে তাপের বিকিরণ হচ্ছে, সেই সময় এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের নিঃসরণ ঘটায়। এবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একে তরঙ্গ ধরে নিয়ে যখন ঘটনাটির ব্যাখ্যা করা হলো, ম্যাথমেটিক্স অনেক প্রয়োগ করা হলো, দেখা যাচ্ছে না ব্যাখ্যা দিতে উনি সম্পূর্ণ সমর্থ হচ্ছেন না। তিনি সে সময় কী করলেন? তিনি ধরে নিলেন যে হ্যাঁ, তাহলে আলোর তরঙ্গ ধর্ম ছাড়াও কণিকা ধর্ম থাকতে পারে, এবং এই যে বিকিরণ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, সেটা অসংখ্য ফোটন কণার স্রোত হিসেবে এখান থেকে ফোটন কণা বেরোচ্ছে। ফোটন কণা কীরকম কণা? ফোটন কণা এমন এক ধরনের কণা যার স্থির ভর শূন্য এবং এর বেগ আলোর বেগের সমান। ভেলোসিটি বা স্পিড অফ লাইট, ভেলোসিটি বলা ঠিক নয়, স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট এর সাথে সমান হবে। তাহলে এটা হচ্ছে ফোটন কণিকার স্থির ভর শূন্য, অর্থাৎ ফোটন কণা যখন গতিশীল থাকে তখন এই ভরটা একটা নির্দিষ্ট ভর পাওয়া যাবে, সিগনিফিক্যান্ট একটা ভর পাওয়া যাবে, এবং এর গতিবেগ আলোর গতিবেগের সমান হবে।
তাহলে এই যে তরঙ্গের যে সমীকরণটা আমরা এখানে দেখছি, এরকম তরঙ্গের সমীকরণ প্রয়োগ করে এই রেডিয়েশনের ঘটনার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। তার ফলে ফোটন নামক একটি কণার ধারণা প্ল্যাঙ্ক প্রথম প্রবর্তন করেছিলেন। এরপরে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ওনার একটা বাস্তব ঘটনা, যেটা হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। এই ফোটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া নামে একটি ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলেছিলেন যে হ্যাঁ, আলো অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ অসংখ্য ফোটন কণার স্রোত। এখানে প্ল্যাঙ্ক যেটা বলেছিলেন সেটা ঠিক। তোমরা ক্লাস 12-এ এই আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জেনেছো, দরকার হলে আরেকবার একটু পড়ে নিতে পারো তোমাদের টেক্সট বইটা। তাহলে আইনস্টাইন 1905 সালে, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ অসংখ্য ফোটন কণার স্রোত, এবং সেখান থেকে তিনি ফোটো ইলেকট্রিক এফেক্টের যে ঘটনাটি, সেই ঘটনাটির ব্যাখ্যা দিয়েছিলেন। তারপরে আইনস্টাইনও প্রুভ করে দিলেন যে ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে শুধু ওয়েভ তা না, এটা কণা, এটা কণিকা হিসেবে ওকে ধরা যেতে পারে। তাহলে লাইটের দুরকম সত্তা আছে, এক হচ্ছে ওয়েভ এবং আরেকটি হচ্ছে পার্টিকেল, কণা। তাহলে তরঙ্গ ও কণিকা এই দুটো সত্তা কিন্তু আলোর ক্ষেত্রে আছে। এরপর আমি যে শুরু করেছিলাম লুই দ্য ব্রয়ি তত্ত্ব দিয়ে, যে লুই দ্য ব্রয়ি তত্ত্ব বলবো, তো সেটা বলতে গিয়ে আমাকে একটুখানি ইন্ট্রোডাকশন দিতে হলো। এবার লুই দ্য ডেব্রয় উনি যেটা বলেছিলেন 1923 সালে, 1923, ইন দ্য ইয়ার 1923, বিজ্ঞানী লুই ডেব্রয় উনি বললেন, আরে বাবা, শুধু যে লাইটের দুরকম প্রপার্টি আছে তা নয়, আলো যে তরঙ্গ হতে পারে, কণিকা হতে পারে, শুধু তাই নয়, যে কোনো বস্তু বা ম্যাটার, ঠিক আছে, যে কোনো ম্যাটার বা পার্টিকেল, এরও কিন্তু তরঙ্গ ধর্ম আছে। কাজেই শুধু লাইট একটা তরঙ্গ হওয়া সত্ত্বেও তার যে কণিকা ধর্ম আছে, ওর যে ফোটন কণা আছে, তা নয়। ডেব্রয় যেটা বললেন, একটা ম্যাটার বা বস্তু কিন্তু যদি গতিশীল থাকে একটা নির্দিষ্ট বেগে, তাহলে সেই বস্তু বা পার্টিকেলটিরও একটি তরঙ্গ ধর্ম থাকবে, অর্থাৎ উল্টোটা। সেটা কীরকম? উনি তখন বললেন, যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকবে, অর্থাৎ ধরি বস্তুটির ভর m এবং তার গতিবেগ v, তাহলে বস্তুটির ভরবেগ কত? mv। তার মানে একটি বস্তু যখন গতিশীল থাকে, তাহলে নিশ্চয়ই তার একটি ভরবেগ বা মোমেন্টাম থাকে। এখানে p দিয়ে আমরা কি দেখাচ্ছি? মোমেন্টাম বা ভরবেগ। তাহলে এই ভরবেগ বা মোমেন্টাম নিয়ে যখন থাকবে, তখন এই কণাটির সঙ্গে একটি তরঙ্গ সংশ্লিষ্ট অবস্থায় থাকবে। এরকমভাবে একটি তরঙ্গ সংশ্লিষ্ট অবস্থায় থাকবে, হবেই এটা। তার ফলে কি হচ্ছে, যদি কোনো কণা বা মুভিং বস্তুর ক্ষেত্রে বস্তু যদি গতিশীল থাকে, তাহলে কি হচ্ছে, তার সঙ্গে একটি তরঙ্গ অ্যাসোসিয়েটেড বা সংশ্লিষ্ট অবস্থায় থাকে। তাহলে সেই তরঙ্গটির দৈর্ঘ্য কত? ল্যামডা। তাহলে ডেব্রয় বলেছেন যে এই যে তরঙ্গটির সৃষ্টি হয়, এই তরঙ্গটির মান ভরবেগের উপর যেভাবে নির্ভর করে, সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। এখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এখানে প্ল্যাঙ্কের অনারে এই নামটা দেওয়া হয়েছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এবং এটা এই h এর মান নির্ণয় করা হয়েছে, তার মানটি হচ্ছে 6.62 গুণ 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, এটা কিন্তু ডেব্রয়ের যে হাইপোথিসিস, উনি যেটা বলেছেন সেটা কিন্তু অনুমান করে বলেছিলেন, কোনো পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়নি সে সময়। তাই এই ঘটনাটিকে বলা হয়, বা ওনার বক্তব্যটিকে বলা হয় ডেব্রয়ের হাইপোথিসিস। তো সেই হাইপোথিসিসের গাণিতিক রূপ হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, যেখানে p হচ্ছে গতিশীল বস্তুটির ভরবেগ এবং ল্যামডা হচ্ছে কণাটির গতিশীলতার জন্য যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গের দৈর্ঘ্যের মান। এই তরঙ্গটিকে কিন্তু বলা হয় ডেব্রয় তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এটিকে, এই সমীকরণটিকে ওয়েভ নাম্বারের সাপেক্ষেও বোঝাতে পারি। আমরা জানি ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা হচ্ছে k ইজ ইকুয়াল টু 2π/λ। ওয়েভ নাম্বার একটি ভেক্টর এবং এটার অভিমুখ হচ্ছে তরঙ্গটি যেদিকে গতিশীল সেই অভিমুখে। এখানে n ক্যাপ যেটা দেয়া হলো বা n হ্যাট যেটা দেয়া হলো, এটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, অর্থাৎ তরঙ্গ যেদিকে গতিশীল
সেই অভিমুখটা হচ্ছে এন ক্যাপ। এবার এই কে ওয়েভ ভেক্টর, এটা তো ওয়েভ ভেক্টর, লিখে নিই পাশে ওয়েভ ভেক্টর। এই কে ওয়েভ ভেক্টর গিয়ে দিয়ে যদি ডি ব্রগলি হাইপোথিসিসটাকে লেখা হয় তাহলে সেটা হবে কে ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভাগ এইচ বার। এখানে এইচ বার মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবককে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা এইচ বার। এবার প্ল্যাঙ্কের ধ্রুবকের মান তো আমি বলে দিয়েছি, 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 1.05 গুণ 10⁻34 জুল সেকেন্ড। এই মানটা মনে রাখতে পারলে খুব ভালো হয়, কারণ অনেক সময়ই আমাকে এইচ বার বা এইচ কাট এর ভ্যালু বসাতে হবে অনেক প্রবলেম সলভ করার সময়। ফলে এই মানটি মনে রাখলে চট করে সেই মানটা ব্যবহার করা যেতে পারে। 1927 সালে দুজন বিজ্ঞানী ডেভিসন অ্যান্ড গার্মার এই দুজন মিলে একটা পরীক্ষার দ্বারা প্রমাণ করলেন যে হ্যাঁ, ডে ব্রয়ের যে হাইপোথিসিস যে ল্যামডা ইকুয়ালস টু এইচ ভাগ পি, এটা কিন্তু সত্যি, ইটস ট্রু। তার ফলে কী হলো, তাহলে ডে ব্রয়ের যে অনুমান যেটা ছিল, ইনটুইশন যেটা ছিল, সেটা ভুল ছিল না, কারণ এক্সপেরিমেন্টালি এটা প্রমাণ করে ওনারা দেখিয়েছেন। আমরা যে কোনো তত্ত্ব বা থিওরি যখন কারোর কাছে শুনছি তখন সেটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করার চেষ্টা করি, এবং পরীক্ষার দ্বারা যদি প্রমাণিত হয় তখন মনে করি যে হ্যাঁ, সেই তত্ত্বটি আজগুবি নয়, সেই তত্ত্বটি বাস্তব এবং প্রমাণিত সত্য। তারপর সেই তত্ত্বের উপর ভর করে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারি কোনো সিদ্ধান্তে। ডেভিসন অ্যান্ড গার্মার ওনার এক্সপেরিমেন্টটা আমি খুব সংক্ষেপে একটু বলে দিই। ওনারা যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা নিকেল ক্রিস্টাল নিয়েছিলেন। নিকেল ক্রিস্টালের, এটা নিকেল ক্রিস্টাল, সংক্ষেপে লিখছি এনআই। এই নিকেল ক্রিস্টালের উপরে ইলেকট্রন বিম ফেলেছিলেন। এবার অসংখ্য ইলেকট্রন কণার স্রোত যখন এখানে এসে পড়ার পরে রিফ্লেক্ট করবে। এবার রিফ্লেক্ট করে, আমি যে কোনো একদিকে দেখাচ্ছি, এদিকে রিফ্লেক্ট করে একটা ডিটেক্টর গিয়ে পড়লো। এটা হচ্ছে একটা ডিটেক্টর এটা। আর এইখানে যে রিফ্লেকশনটা হয়েছে, এদের মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, এবং এই ডিটেক্টরটা এই দিকে এইভাবে মুভ করবে। কেমন? এই দিক থেকে কিছুটা মুভ করবে, আবার এদিকেও কিছুটা মুভ করবে, এবং সেটা আবার এইভাবে ঘুরতে থাকবে। তো এইরকম একটা ডিটেক্টর রাখার উদ্দেশ্য হচ্ছে যে ইলেকট্রনগুলো রিফ্লেক্ট করে ডিটেক্টরে প্রবেশ করছে বা ডিটেক্টরকে গিয়ে স্পর্শ করছে। এবার ডিটেক্টরকে মুভ করার কারণ হচ্ছে যে এই থিটা এর মান একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চেঞ্জ করা হচ্ছিল, এবং দেখা যাচ্ছিল যে 30 ডিগ্রি থেকে থিটার মান যখন 35 থিটার মান যখন 35 ডিগ্রি ছিল, তখন ছিল এইখানে যে ইলেকট্রনগুলো পৌঁছাচ্ছে ডিটেক্টরে, সেই ডিটেক্টরে ইলেকট্রন পৌঁছালে তো একটা ইন্টেন্সিটি দিয়ে সেটা মেজার করা হচ্ছিলো, এবং দেখা যাচ্ছিলো যে মিনিমাম ইন্টেন্সিটি হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যেটা পাচ্ছিল সেটা হচ্ছে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে যখন ইলেকট্রনগুলো, অসংখ্য ইলেকট্রন এখানে এসে আঘাত করছে, এখানে নিকেল ক্রিস্টালের প্লেন রয়েছে। আমরা ক্রিস্টালের স্ট্রাকচার সম্পর্কে একটুখানি সংক্ষেপে বলে দিই যে ধরো এইগুলো হচ্ছে নিকেল ক্রিস্টালের প্লেন, এবং প্লেনগুলোর মধ্যে গ্যাপ, এবং এই গ্যাপ এটাকে স্মল ডি দিয়ে লেখা হয়। তোমরা যখন সলিড স্টেট ফিজিক্স পড়বে সেই সময় দেখবে এই প্লেন বা গ্যাপ বা ল্যাটিস পয়েন্টস বলতে কী বোঝায় সেগুলো জানতে পারবে। আপাতত যেটা জানবো সেটা হচ্ছে নিকেল ক্রিস্টালের ভিতরে যে প্লেনগুলো রয়েছে, সেই প্লেনগুলো, এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, এবং প্লেনগুলো ল্যাটিস পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই প্লেনগুলোর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা এই ইলেকট্রনগুলোর জন্য সরু ছিদ্রের মতো আচরণ করে। এখানে এই ডিটা 0.91 অ্যাংস্ট্রম, এটা দেখা গেছে যে নিকেলের ক্ষেত্রে প্রমাণ করে যে প্লেনগুলো আছে, ক্রিস্টাল প্লেন, তাদের মধ্যে গ্যাপ বা দূরত্ব হচ্ছে 0.91 অ্যাংস্ট্রম, অর্থাৎ 1 অ্যাংস্ট্রমেরও কম। এবার যখন ইলেকট্রন বিম এর উপরে এসে পড়ছে তখন কি হচ্ছে, এই ক্রিস্টাল প্লেনগুলোর মধ্যে যে গ্যাপটা সেটা ওর কাছে ছিদ্রের মতো আচরণ করে। এবার তারপরে কি হচ্ছে, এসে প্লেনে আঘাত করে যখন ব্যাক করছে ডিটেক্টরে, সেখানে কিন্তু ফ্রিঞ্জ, এই ডিটেক্টরের ভিতরে ফ্রিঞ্জ গঠন করে। ফ্রিঞ্জ মানে তোমরা ঝালর জানো। এবার ঝালর কেমন হয়? দুরকম হয়, একটা ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ বা ব্যতিচার ঝালর। ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ কেমন দেখতে হয় তোমরা নিশ্চয়ই পড়েছো, তবু একটু বলে দিই। ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ হয়,
আচ্ছা, এখানে এরকম একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনের উপরে কিছু জায়গা জুড়ে অন্ধকার পট্টি, কিছু জায়গায় ধরে উজ্জ্বল পট্টি, আবার কিছু জায়গায় জুড়ে অন্ধকার পট্টি, কিছু জায়গায় উজ্জ্বল পট্টি, এরকম থাকে। এটা ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ, এবং সেক্ষেত্রে এই ফ্রিঞ্জগুলোর যে বেধ, সেই বেধের মান সমান থাকে। যেমন অর্থাৎ এই অন্ধকার পট্টির বেধ আর উজ্জ্বল পট্টির বেধ সমান সমান হয়। আর ডিফ্র্যাকশন ফ্রিঞ্জের ক্ষেত্রে আমরা যদি ইন্টেন্সিটি দিয়ে সেটা বোঝাই, তাহলে দেখা যাবে যে একদম সেন্টারে যেই এটা থাকে সেটা হচ্ছে ইন্টেন্সিটি সব থেকে বেশি, তার থেকে দূরে একটু কম, তারপরে আস্তে আস্তে মিলিয়ে যায়। তাহলে এটা হচ্ছে ডিফ্র্যাকশন ফ্রিঞ্জের তীব্রতা বা ইন্টেন্সিটি দিয়ে বোঝাচ্ছি এখানে অ্যাঙ্গেল। এবার এই যে ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ তৈরি হলো এই ডিটেক্টরের মধ্যে, তো ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ তৈরি হলো কেন? কারণ আমরা তো জানি যে তরঙ্গের ক্ষেত্রে যদি আলো তরঙ্গ হিসেবে ধরি আলোকে, তাহলে তরঙ্গ এসে যদি পড়ে, তাহলে তাদের উপরিপাতনের ফলে কী হচ্ছে, এই ডিটেক্টরে ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ দেখা যাবে। কিন্তু এখানে তো ইলেকট্রন বিম ফেলা হয়েছে, ইলেকট্রন, এটা তো পার্টিকেল, এটা তো ওয়েভ নয়, ঠিক আছে? তাহলে পার্টিকেলগুলো যদি এসে পড়ে, সেখান থেকে আমরা ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ পাচ্ছি কী করে? তার মানে নিশ্চয়ই এই পার্টিকেলগুলো তরঙ্গের মতো আচরণ করে। এবার এটা প্রমাণ কী করে হবে? ডে ব্রয়ের যে হাইপোথিসিস, সেখানে উনি কী বলেছিলেন যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ভাগ পি, যেখানে পি হচ্ছে কণাটির মোমেন্টাম বা ভরবেগ। এবার ইলেকট্রনের ক্ষেত্রে আমি এই ডে ব্রয়ের হাইপোথিসিস দিয়ে নির্ণয় করে দেখাবো যে এখানে যে ইলেকট্রন বিম আসছে, তার জন্য যে তরঙ্গের সৃষ্টি হবে, সেই তরঙ্গের দৈর্ঘ্যটা কত হওয়া উচিত। তা ঠিক আছে, তাহলে এক কাজ করি, এইচের মানটা লিখে ফেলি, 6.62 টাইমস 10⁻³ আর পি এর মান হচ্ছে, আচ্ছা পি এর মানটা লেখার আগে একটু বলে দিই, তোমরা গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক সবাই জানো হয়তো। তাহলে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ 2m। যদি ভরবেগ পি হয় এবং গতিশক্তি ই হয় এবং এম যদি কণাটির ভর হয়, তাহলে গতিশক্তি সমান ভরবেগের বর্গ বা স্কোয়ার ওভার 2m। এখান থেকে আমরা পেয়ে যাই পি ইজ ইকুয়াল টু √2me। তাহলে এখানে সরাসরি পি এর মান তো পাচ্ছি না, আমরা গতিশক্তি দিয়ে এই মানটাকে লিখব কীরকমভাবে? তাহলে এটা হবে 2me। বেশ, এখানে ডেভিসন অ্যান্ড গার্মার ওনাদের এক্সপেরিমেন্টে ইলেকট্রনগুলোকে যে এখানে ছেড়েছিলেন, সেই ইলেকট্রনগুলোর শক্তি ছিল E ইজ ইকুয়াল টু 54 ইলেকট্রন ভোল্ট। এবার এই 54 ইলেকট্রন ভোল্ট মানে কি? 54 গুণ 1.6 একটি ইলেকট্রনের আধানের মান, এত জুল। এই মানটা গতিশক্তির জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে ডে ব্রয়ের হাইপোথিসিস থেকে যে তরঙ্গদৈর্ঘ্যের মানটা হওয়া উচিত ছিল এই ইলেকট্রন বিমগুলোর, সেটা কত এবার ফাইনালি নির্ণয় করি। 2 ইলেকট্রনের ভর কত? 9.1 গুণ 10⁻31 কেজি। এরপরেও এর রুটটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ই এর মান হচ্ছে 54, যেহেতু 54 ইলেকট্রন ভোল্ট, তাহলে 54 গুণ 1.6 গুণ 10⁻19 এত মিটার। আচ্ছা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 1.67 গুণ 10⁻10 মিটার। এবার 10⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 1.67 অ্যাংস্ট্রম। তাহলে এইখানে ডেভিসন গার্মারের এক্সপেরিমেন্টে যে ইলেকট্রন বিম ব্যবহার করা হয়েছে, তার জন্য যদি তরঙ্গের সৃষ্টি হয়, তাহলে সেই তরঙ্গের দৈর্ঘ্য হওয়া উচিত 1.67 অ্যাংস্ট্রম, যেটা ডে ব্রয়ের হাইপোথিসিস থেকে আমরা বলতে পারছি। এবার ওনারা যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি বলতে পারবো? আমি আরেকবার একটু বলে দিই যে এইখানে যে ইলেকট্রন বিম এসে পড়েছিল, এইখানে যে ইলেকট্রন বিমগুলো এসে পড়েছিল, সেগুলো যখন রিফ্লেক্ট করে যাচ্ছে নিকেল ক্রিস্টালের পৃষ্ঠ থেকে ডিটেক্টরে যখন ঢুকছে, তখন দেখা গেছে কি যে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি পাওয়া গেছে সেটা এই 50 ডিগ্রি কোণের জন্য। অর্থাৎ এই 50 ডিগ্রি কোণের জন্য আমরা এই সবচেয়ে বেশি উজ্জ্বল যে পটিটা ডিফ্র্যাকশনের জন্য সেটা পাচ্ছি। তাহলে এখানে থিটার মানটা 50 ডিগ্রি এবং নিকেল ক্রিস্টাল এই যে প্লেনগুলোর মধ্যে গ্যাপ, সেটা কত বলেছিলাম? ডি ইজ ইকুয়াল টু 0.91 অ্যাংস্ট্রম। তাহলে এই মান দুটো আমাদের কাজে লাগবে। এবার ডিফ্র্যাকশনের যে ফর্মুলা, সেটা আমরা সবাই জানি যে ডিফ্র্যাকশনের ফর্মুলাতে কী হচ্ছে? ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা, এমনি ফর্মুলা হচ্ছে 2d সাইন থিটা সমান m ল্যামডা। কিন্তু যদি ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা হয়, ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা বলতে কোনটা? এই যে সেন্ট্রাল ম্যাক্সিমা বা ফার্স্ট প্রিন্সিপাল ম্যাক্সিমা, এর জন্য এমটাকে ধরতে হবে 1। তাহলে থিটার মান যখন 50 ডিগ্রি হচ্ছে, তখন
প্রিন্সিপাল ম্যাক্সিমা পাচ্ছি আমরা ডিটেক্টরে, অর্থাৎ ইলেকট্রন বিমগুলো রিফ্লেক্ট করে যখন যাচ্ছে সেখানে যে একটা ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তার মধ্যে প্রিন্সিপাল ম্যাক্সিমা হচ্ছে কোন অ্যাঙ্গেলের জন্য, 50 ডিগ্রির জন্য। এখানে ডি হচ্ছে নিকেল ক্রিস্টালের প্লেনের মধ্যে ডিস্টেন্স 0.91 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাব, দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু 2d সাইন থিটা, আর ল্যামডা ইজ ইকুয়াল টু 2d মানে হচ্ছে 0.91 অ্যাংস্ট্রম, আর সাইন থিটা হচ্ছে সাইন 50 ডিগ্রি। তাহলে অ্যাংস্ট্রমটাকে দূরে লিখি, এটাকে তোমরা ক্যালকুলেটরে হিসেব করে দেখতে পারো, 1.65 অ্যাংস্ট্রম হবে। তাহলে দুটোর মধ্যে তফাৎ কত? 0.02 অ্যাংস্ট্রম। এই 0.02 অ্যাংস্ট্রম বিভিন্ন কারণে এই তফাৎটা হতে পারে। প্রথমত আমরা এখানে ইলেকট্রনের যে ভরটা ধরেছি সেটা ইলেকট্রনের স্থির ভর, কারণ আমরা জানি ইলেকট্রনের স্থির ভর 9.1 টাইমস 10⁻³ কেজি। এবার এই ইলেকট্রনটি যখন একটা ইলেকট্রন বিম এসে পড়েছিল নিকেল ক্রিস্টালের ওপরে, সে সময় ইলেকট্রনের যে ভেলোসিটি বা স্পিড ছিল, সেই স্পিডটা কত সেটা ঠিকঠাক যদি বের করে নেওয়া যায়, তারপরে যদি আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিকে কাজে লাগাই, এই ফর্মুলা দিয়ে আমরা এম এর মানটা বের করে সেই মানটা যদি এখানে বসাই, তাহলে হয়তো এই মানটা 1.67 এর জায়গায় হয়তো 1.5 বা কাছাকাছি চলে আসবে, অনেকটা কারেকশন হয়ে যাবে। তাহলে ডেভিসন অ্যান্ড গারমারের এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পারছি যে হ্যাঁ, এখানে যে ইলেকট্রন বিম ইউজ করা হয়েছে, সেই ইলেকট্রন তো এক ধরনের কণিকা বা পার্টিকেল। তাহলে তারা যখন হাই স্পিডে মুভ করছে, তখন তারা ওয়েভ বা তরঙ্গের মতো বিহেভ করে, ওয়েভ নেচার লক্ষ্য করা যায়। তাহলে ইএম ওয়েভ, এটা ওয়েভ হওয়া সত্ত্বেও এ যেমন ফোটন কণিকার স্রোত, তেমনি যে কোনো পার্টিকেল বা কণিকা অর ম্যাটার, এরাও কিন্তু ওয়েভ এর মতো বিহেভ করে। আচ্ছা, এরপরে বিজ্ঞানী থমসন আরও একটা এক্সপেরিমেন্ট করে ডে ব্রয়ের হাইপোথিসিসটাকে প্রমাণ করে দেখিয়েছেন। ঠিক আছে, সেটা কীরকম, সেটা একটা স্মল অ্যারেঞ্জমেন্ট এটা দেখাই। এরকম একটা পলিক্রিস্টাল থিন ফিল্ম নিয়েছিলেন তিনি, আর এদিক দিয়ে ইলেকট্রন বিম সেই থিন ফিল্মের উপরে ফেলেছিলেন। তার ফলে দেখা গেছে কি, এইখানে আমি এইগুলো লেখাগুলোকে একটু মুছে দিই, তা না হলে ছবিটা আঁকতে পারছি না। তার ফলে কি হলো, এখানে একটা স্ক্রিন বা পর্দাতে দেখা যাচ্ছে এই ইলেকট্রনগুলো যখন এখান থেকে ডিফ্র্যাক্ট করে গেল, তখন এখানে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন লক্ষ্য করা গেছে। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রন বিমকে দেওয়া হয়েছে, এটা ইলেকট্রন বিম, এরা এখানে পলিক্রিস্টাল থিন ফিল্ম, তার ভেতর দিয়ে ইলেকট্রন বিমগুলো কি হলো, ডিফ্র্যাক্ট করলো, করে এই স্ক্রিনে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করলো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দে আর পার্টিকেল, ইলেকট্রনরা, কিন্তু এখানে ডিফ্র্যাকশন প্যাটার্ন লক্ষ্য করছি। কী করে সম্ভব হচ্ছে? তাহলে পার্টিকেল মাস্ট বি, দিস পার্টিকেলস বিহেভ অ্যাজ এ ওয়েভ। এটা হচ্ছে থমসনের এক্সপেরিমেন্ট। তাহলে শুধু যে ডেভিসন গারমানের এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পেরেছি তা নয়, থমসনের এক্সপেরিমেন্ট থেকে জানতে পেরেছি যে হ্যাঁ, ডে ব্রয়ের এই হাইপোথিসিসটা বাস্তব। এবার একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ডে ব্রয়ের হাইপোথিসিসের ব্যাপারটা। সেটা হচ্ছে, প্রথমে প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমি সলিউশনটা শুধু করে দিচ্ছি। প্রশ্নটা একবার পড়ি, ক্যালকুলেট দি ডে ব্রয় ওয়েভলেন্থ ফর এ প্রোটন অফ কাইনেটিক এনার্জি 70 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট অ্যান্ড ফর এ বুলেট অফ 100 গ্রাম হুইচ ইজ মুভিং অ্যাট 900 মিটার পার সেকেন্ড। তাহলে আমি শুধু সলিউশনটা করে দিই, তোমরা কোয়েশ্চেনটা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার সলিউশন হচ্ছে, ফার্স্ট যে সলিউশনটা এতে বলা আছে যে একটি প্রোটন যার কাইনেটিক এনার্জি E is equal to 70 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, ল্যামডা ইজ ইকুয়াল টু, এখানে hc করে দিলাম, নিচে c গুণ করে দিলাম, ভেলোসিটি অফ লাইট,
এবার 2 পাই সামনে গুণ করে দিলে এইচ এর নিচে 2 পাই নিয়ে নিলাম। এবার এইচ এর নিচে 2 পাই থাকলে আমরা সেটাকে লিখতে পারি এইচ কাট সি ভাগ পিসি। এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা বের করতে পারি এইচ ভার সি, এটা একটা ওয়েল নোন কোয়ান্টিটি, এর মান হচ্ছে 197 MeV ফেমটোমিটার। কারণ এইচ হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা বা কৌণিক ভরবেগের একক, তার সঙ্গে স্পিড অফ লাইট, সেই জন্য MeV মানে এনার্জির ইউনিট, তার সঙ্গে লেন্থের ইউনিট ফেমটোমিটার। এবার এখানে বলে দিই 1 ফেমটোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। কেমন? এটা তোমরা নিজেরা হিসাব করে দেখতে পারো। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রোটনের ভর তার সঙ্গে আলোর বেগ যদি স্কোয়ার করে দিয়ে গুণ করি তাহলে তার মান আসে 938.3। এই ভ্যালুগুলো বসিয়ে আমরা দেখব কি হচ্ছে। আচ্ছা, এর ইউনিট হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। বেশ, তাহলে এই সমীকরণটিতে মানগুলো বসাই। ল্যামডা ইকুয়ালস টু 2 পাই, এইচ বার সি মানে হচ্ছে 197 MeV ফেমটোমিটার। বেশ, MeV ফেমটোমিটার। আর নিচে পিসি, পিসিটাকে আমরা কীভাবে লিখতে পারি? পিসিটাকে আমরা লিখতে পারি এখানে একটু বাঁ দিকে লিখে দিই, পিসি ইজ ইকুয়াল টু রুট ওভার 2E MP সি স্কোয়ার। দেখো পি সমান রুট ওভার 2ME, আর তার সিটা যদি আবার ভেতরে যায় তাহলে স্কোয়ার রুটের ভেতরে গেলে সি স্কোয়ার হবে, সেটা আমরা এখানে লিখছি। তাহলে একেবারে মান বসিয়ে দিই 2। ই মানে হচ্ছে 70 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, দেওয়াই আছে আমাদের কোয়েশ্চেনে। তারপরে এমপি সি স্কোয়ারের মান বলা আছে 938.3। তাহলে 2 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে এবং স্কোয়ার রুটের বাইরে গেলে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট হবে আর একটা। বেশ, তাহলে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে ফাইনালি কত হচ্ছে 3.4 গুণ 10⁻⁻15 মিটার। এটা আসছে ফাইনাল আনসার। এটা হচ্ছে প্রথম প্রশ্নটির উত্তর। এবারে দ্বিতীয় যে প্রশ্নটি আছে, যে 100 গ্রামের একটি বুলেটটির ভর কত? 100 গ্রাম। এই 100 গ্রামের একটি বুলেট, সেটা যদি ছুটতে থাকে কত স্পিডে? 900 মিটার পার সেকেন্ড। তাহলে একে কী করবো? আচ্ছা, একে আগে কেজিতে আনতে হবে, 0.1 কেজি। তা না হলে এসআই সিস্টেমে সবগুলো না নিয়ে এলে সলভ করা যাবে না। আচ্ছা, ডে ব্রয়ের যে হাইপোথিসিস, তাহলে বুলেটের জন্য যে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ, সেটা যদি ল্যামডা বি দিয়ে লেখা হয় তাহলে এটা কত হবে? সেটা হবে এইচ ভাগ পি সমান সমান এইচ ভাগ এমভি। বেশ, তাহলে ল্যামডা বি ইকুয়ালস টু, আমরা এইচ এর মান লিখি 6.62 টাইমস 10⁻34 জুল সেকেন্ড, এম এর মান হচ্ছে 0.1 কেজি, আর ভি এর মান হচ্ছে 900 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ পর্যন্ত ল্যামডা বি তোমরা নিজেরা হিসেব করে দেখতে পারো, এর যে মানটা আসবে সেটা হচ্ছে 7.4 টাইমস 10⁻36 মিটার। তাহলে 100 গ্রামের ভরের একটা বুলেট, সেটা যদি 900 মিটার প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে 900 মিটার মানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এরকম স্পিডে যদি গতিশীল থাকে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে 7.4 টাইমস 10⁻36 মিটার। এবারে দেখো একটা জিনিস বলে দিই, যে এই যে আমরা প্রোটনের এবং বুলেটের এই দুটোর যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বার করলাম, ডে ব্রয় তরঙ্গ দৈর্ঘ্য, তো সেই ডে ব্রয় তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত স্পষ্ট। দেখো বুলেটের ক্ষেত্রে ল্যামডা বি আর প্রোটনের ক্ষেত্রে ল্যামডা ধরেছিলাম শুধুমাত্র, মান দুটো যদি বসানো হয় 7.4 × 10⁻36 মিটার, আর এটা হচ্ছে 3.4 টাইমস 10⁻15 মিটার, তাহলে রেশিও করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হবে 2.2 10⁻21। তোমরা হিসাব করে দেখতে পারো। অর্থাৎ একটা বুলেটের তরঙ্গ দৈর্ঘ্য, বুলেটের কারণে যে তরঙ্গ দৈর্ঘ্য, একটা প্রোটনের কারণে যে তরঙ্গ দৈর্ঘ্য, তার এত অংশ। অর্থাৎ কত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য একটি বুলেটের জন্য, এটা আইডেন্টিফাই করাই যায় না সাধারণত। বুলেট একটা ম্যাক্রো অবজেক্ট, ম্যাক্রো অবজেক্ট মানে বড় বস্তু, মাইক্রো অবজেক্ট নয়। কিন্তু একটা প্রোটন, এটা কিন্তু মাইক্রো অবজেক্ট,
তাই ডে ব্রয়ের যে হাইপোথিসিসটা সেটা কাদের জন্য প্রযোজ্য বলে মনে হয়? ডে ব্রয়ের যে হাইপোথিসিস ল্যামডা ইকুয়ালস টু h/p, এটা কেবলমাত্র প্রযোজ্য মাইক্রো অবজেক্ট বা মাইক্রো পার্টিকেল যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটসেট্রা। কেমন? কিন্তু ম্যাক্রো অবজেক্ট বা ম্যাক্রো পার্টিকেলের ক্ষেত্রে, ম্যাক্রো অবজেক্টের ক্ষেত্রে এই ডে ব্রয় হাইপোথিসিস যদি প্রয়োগ করো অবশ্যই অ্যাপ্লিকেবল, কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাবো সেই মানটা এতটাই কম, আমরা মানুষের বা কোনো ডিভাইস এমন কিছু তৈরি করতে পারিনি যার দ্বারা সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। সেই জন্য ডে ব্রয় হাইপোথিসিসটা মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল।